আজকে তোমাদেরকে পড়াইতেছি বাংলা ভাষার জন্মকথা। হুমায়ুন আজাদ যিনি লিখছেন বাংলা ভাষার জন্মকথা, আসলে এই গদ্যটা পড়ে আমরা কি জানতে পারবো? হ্যাঁ, আমরা জানতে পারবো এই যে আমাদের বাংলা যে ভাষাটা আছে না, হ্যাঁ, এই বাংলা ভাষার, হ্যাঁ, জন্ম কিভাবে, জন্ম কিভাবে। আচ্ছা, ভাষার কি প্রাণ আছে নাকি বলো তো, মানুষের মতো? তাহলে এটার আবার জন্ম কিভাবে হবে? আসলে এই বাংলা ভাষার জন্ম কথা, এটার মিনিংটা কি জানো? যে বাংলা ভাষা কিভাবে এত দূর এলো। হ্যাঁ, সোজাভাবে যদি আমি আমার মতো করে বলতেছি কিন্তু, হ্যাঁ, যে বাংলা ভাষা কিভাবে বর্তমান পর্যন্ত এলো, কিভাবে বর্তমান পর্যন্ত, পর্যন্ত, সরি ত্রো হয়ে গেছে, পর্যন্ত এলো। এক মিনিট, ওকে, এলো, এইটা আমরা আজকে জানার চেষ্টা করব। কারণ তোমাদের একটা কথা বলি, আজ থেকে 100 বছর আগে যখন বাংলা ভাষা লেখা হতো, তখনকার ভাষার থেকে এখনকার ভাষা কিন্তু একটু আলাদা। দেখবা বানানে একটু পরিবর্তন আসছে, বা শব্দের একটু পরিবর্তন আসছে। তো আজ থেকে বহু বছর আগে আমরা জানি এই বাংলা অঞ্চলটা ছিল, এই ভূখণ্ডটা ছিল, এবং আমরা নিজেদেরকে বাঙালি বলি, বাংলাতেই কথা বলি। তো অ্যাকচুয়াল কোন টাইমে বাংলাটা আসলো এবং কিভাবে বাংলা ভাষাটা জন্ম হলো, সেটা নিয়ে আজকের আলোচনাটা। ঠিক আছে, তাহলে একটু দেখো, একটু খেয়াল করো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। মাত্র 2 পাতা, মাত্র, কিন্তু এত ইনফরমেশন তোমাদের মাথাটা গরম করে দিবে। কিন্তু মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় থাকতে হবে এবং বইয়ে প্রচুর লিখতে হবে, যাতে পরীক্ষার আগে বইটা খুললে সবকিছু বুঝতে পারি। শুরু করতেছি, দেখো কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। প্রথমেই আমাদের রাইটার একটা কোয়েশ্চেন ছুড়ে দিল। দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসার কথা না, বলো তো? এই কোয়েশ্চেনটা কি আমাদের মাথায় আসার কথা না? আসলেই তো। এই বাংলা ভাষাটা কোত্থেকে আসছে? কারণ আমরা জানি, যারা মুসলিম আছি আমরা, আমরা তো আরবের ভাষা শুনছি আরবি, আমরা ইরানের ভাষা হাদিসের ভাষা শুনছি, আমরা ফার্সি ভাষায় হাদিস রচনা করা হতো। আমরা হিন্দু ধর্মের অনেক কিছু দেখি সংস্কৃত ভাষাটাকে ওরা প্রাধান্য দেয়। তাহলে এই বাংলাটা কোত্থেকে এলো? হ্যাঁ, প্রশ্ন করলো। ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? আরেকটা খুব সুন্দর কোয়েশ্চেন, যে ভাষার তো, ভাষার কি মানুষের মতো প্রাণ আছে বলো তো? হ্যাঁ, মানুষের মতো, হ্যাঁ, প্রাণ কি ভাষার আছে? হ্যাঁ, আছে। এটা প্রশ্ন করলো। বা যেমন বীজ থেকে গাছ জন্ম নেয়, তেমন ভাবে কি ভাষাও জন্ম নিছে? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। তরু মানে তো গাছপালা, লতা পাতা। হ্যাঁ, আচ্ছা, বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও নেমে আসেনি। কল্পিত স্বর্গ মানে কি? কল্পনার একটা স্থান। হ্যাঁ, কল্পনার, কল্পনার স্থান। একটু মজা করে পড়তে হবে, হ্যাঁ, কল্পনার স্থান। কল্পনায় তো তোমরা কি কি ভাবো আল্লাহ জানে। ছি, দুষ্টু। এখন আমরা যে ভাষা, বাংলা ভাষা বলি, 1000 বছর আগে তা কি ঠিক এমন ছিল? মানে তার কথাটা হচ্ছে, ভাষা কি একটু বিবর্তন হইছে? বিবর্তন হইছে, এইটা হচ্ছে তার প্রশ্ন। বিবর্তন মানে কি জানো? বিবর্তন মানে হচ্ছে আদি থেকে একটু পরিবর্তন হইছে, বা পরিবর্তিত হইছে। এটা সে বললো, যে 1000 বছর আগের বাংলা আর বর্তমানের বাংলা, মানে এখন আমরা কত সালে আছি? 2026-এ। 1026 সালে বাংলাটা কি এমন ছিল? এবার একটু দেখো, এবার বলতেছে 1000 বছর পরও এমন থাকবে না, মানে 3026 সালেও বাংলা ভাষা এমন থাকবে না, কিছুটা পরিবর্তন হবে। ঠিক আছে, কিছুটা কি হবে বলো তো? চেঞ্জ হবে। ওকে, ফাইন, বুঝতে পারলাম। ভাষার ধর্মই বদলে যাওয়া, এইটা আবার এমসিকিউতে লাগবে। যে ভাষার, এখানে ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান না, ধর্ম বলতে বৈশিষ্ট্য। ভাষার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, যে ভাষার বৈশিষ্ট্যই হলো বদলে যাওয়া। এটা মনে রেখো তোমরা। বাংলা ভাষা আগেও এদেশের ভাষা ছিল। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। তাহলে একটু দেখো, ভাষার ধ্বনি, প্রশ্ন আসবে কিভাবে বদলে যায়, কিভাবে বদলে যায়। তাহলে অ্যান্সার কি দিতে পারবা না? এই যে মানুষের মুখে মুখে, বা যত ভাষাটা ছড়ায় তত ভাষাটা চেঞ্জ হয়ে যায়। এবং দেখবা ভাষার ভিতরে কিন্তু একটু আঞ্চলিকতাও থাকে। বরিশালের বাংলা ভাষা, চিটাগাংয়ের বাংলা ভাষা, রাজশাহীর বাংলা ভাষা, কুষ্টিয়ার বাংলা ভাষা, কেমন না একটু?
ওরাও তো বাংলাতেই কথা বলে। এবার কি বলতেছে দেখো, রূপ বদলে যায় শব্দের, রূপ মানে হচ্ছে ধরন, যে শব্দের ধরন বদলে যায়, বদল ঘটে অর্থেরও। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটা নতুন ভাষায় হয়ে উঠেছে। মানে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তুমি একটা বাইক চালাও, বাইকটাতে আস্তে আস্তে এত জিনিস মডিফাই করছো, করতে করতে এখন ওই বাইকটারে দেখলে মনে হয় নতুন বাইক, কিন্তু বাইকটা কিন্তু আগের মতোই আছে, সেটাই একটু পরিমার্জন করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে, একটু সময়ের সাথে সাথে জিনিসটা বিবর্তিত হয়েছে। বুঝতে পারছো? তো ভাষাটা হচ্ছে এরকম। যদিও এক্সাম্পলটা খুব একটা রিলিভেন্ট না, বুঝার সুবিধার্থে আমি খালি বললাম। এবার কি বলতেছে দেখো, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। তার মানে আমরা বুঝতে পারলাম যে আজ থেকে বহু বছর আগে বাংলা ভাষাটা একটু অন্যরকম ছিল। কি ছিল বলতো? বাংলা ভাষাটা একটু অন্য রকম ছিল। সেই অন্যরকম ভাষাটা পরিবর্তন হতে হতে আজকের এই বাংলা ভাষায় রূপান্তর হয়েছে। তো এখন আমরা এটার গবেষণাটা দেখব। হ্যাঁ, এটার গবেষণা দেখব এখন, যে কোত্থেকে এই বাংলা ভাষাটা এরকম রূপান্তর হলো। বুঝতে পারছো? এবার দেখো, আচ্ছা একটু খেয়াল করো, এখান থেকে আমাদের আসল আলোচনাটা শুরু হয়। কোন আলোচনা? আসল আলোচনা। ঠিক আছে, আ লো চ না। এখন আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। জিনিসটা হচ্ছে, এই যে বইয়ে লিখে লিখে পড়াটা অনেকে বিরক্তিকর মনে করে। ভাই এটা না লিখে তাড়াতাড়ি বুঝেলে সময়টা কম লাগে না? কিন্তু তোমরা তোমাদের সিনিয়র ব্যাচদের কাছে আমার সম্পর্কে একটু জানতে চাবা, এবং তারা এটাতে উপকৃত হয়েছে কিনা এটা সম্পর্কে একটু জানতে চাবা, তাহলে তোমরা তোমার অ্যান্সার পাবা। আমি এইভাবে পড়াই কারণ নোট খাতায় কিংবা অন্যান্য খাতায় যখন তোমরা এগুলো টুকে রাখো, পরীক্ষার আগে সেই খাতাটা খুঁজে পাওয়া যায় না। তো আমি চেষ্টা করব যে তোমাদের এই জিনিসগুলো যাতে বইতেই থাকে এমনভাবে বোঝাতে, পরীক্ষার আগে জাস্ট বইটা রিডিং করবা, সব কিছু মনে পড়বে। ঠিক আছে? এবং উপকৃত হবা ইনশাল্লাহ। এবার বলতেছে দেখো, আজ থেকে 100 বছর আগে কারোর কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। মানে কেউ কখনো এইসব নিয়ে ভাবেইনি, বুঝছো? যে এটা নিয়ে ভেবে আমার লাভ কি, ভাবেইনি কেউ কখনো যে বাংলা ভাষা কেমনে জন্মগ্রহণ করছে না করছে এটা জানি না আমার কি। আমি তোমাকে ভালোবাসি এতটুকু বলতে পারলেই তো আমার মনের ভাবটা পূরণ হয়ে যায়। এ বাংলা ভাষা জন্মাইলেই কি মরলেই কি, আমার কি যায় আসে, আমার প্রিয় মানুষটারে তো ভালোবাসি বলে দিছি। ঠিক আছে? এবার বলতেছে দেখো, কেউ জানতো না কত বয়স এ ভাষা, মানে এটার উৎপত্তি আজ থেকে কত বছর আগে হয়েছে এটা কেউ জানতো না। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়, এটাও প্রায় 30,000-এর বেশি। হ্যাঁ, প্রায় 30,000-এরও, আমি শুনছি আর কি, আনুমানিক হাজারের বেশি। হ্যাঁ, এটা এক্স্যাক্ট কোনো ইনফরমেশন না, এটা লোকমুখে শোনা কথা। বলে যে সংস্কৃত একটা ধ্রুপদী ভাষা, একটা রয়্যাল ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ভাষার আমরা নাম শুনছি না? যেমন আমি যদি তোমাদেরকে বলি সংস্কৃত শব্দ, হ্যাঁ, যেমন ধরো গ্রহ, এটা একটা সংস্কৃত শব্দ। হ্যাঁ, তারপর ধরো আমরা সতী, এটা একটা সংস্কৃত শব্দ। নারী, এটা একটা সংস্কৃত শব্দ। হ্যাঁ, তারপর ধরো বৃক্ষ, এইটা একটা সংস্কৃত ভাষার শব্দ। তারপর চিন্তা করো চন্দ্র, এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। আকাশ, এইটা একটা সংস্কৃত ভাষার শব্দ। হ্যাঁ, তরুণী, এইটা একটা সংস্কৃত ভাষার শব্দ। তারপর ধরো আর কি বলবো তোমাদেরকে, হ্যাঁ, আর হচ্ছে ধরো এই যে সরস্বতী, হ্যাঁ, এইটা একটা সংস্কৃত ভাষার শব্দ। ওকে, এটা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে এই যে সংস্কৃত নামে তো একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তাই না? তো অনেকে বলে যে সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলায় ব্যবহৃত হয়। হ্যাঁ, কারণ এটা এইটা তো বাংলা শব্দ না, এগুলো তো বাংলা শব্দ না, এটা সংস্কৃত ভাষার শব্দ। বুঝতে পারছো? তো এগুলো বাংলায় আমরা ইউজ করি। যেমন ধরো আমরা বলি না হাসপাতাল, একটু বলো তো, এই যে হাসপাতাল যে শব্দটা আমরা বলি, হ্যাঁ, হাস পা তাল, এই যে শব্দটা বলি, কিংবা লণ্ঠন, এই যে শব্দটা আমরা বলি, লণ্ঠন, লণ্ঠন জীবনে শুনছো এই শব্দটা? বলো তো। হ্যাঁ, এই যে লণ্ঠন, লণ্ঠন মানে লাইট, ল্যান্টার্ন, আর ইংলিশ থেকে আসছে। এটা আমরা উচ্চারণ করতে পারতাম না, আমরা বলতাম লণ্ঠন। তো লণ্ঠন কি বাংলা শব্দ নাকি? আমরা উচ্চারণ তো ইংলিশটাই পারতাম না দেখে এরকম বিকৃতি করে করতাম। সো এটা ইংলিশ শব্দ। হাসপাতাল, এটা তো ইংলিশ শব্দ। তো এইতে ইংরেজি উচ্ছের শব্দ চলে আসছে না আমাদের। আবার ধরো আমরা যদি বলি বেহেস্ত, হ্যাঁ, আমরা বলি বেহেস্ত, বলি তো। দোজক বলি না? বলো তো। দোজক বলি তো। আমরা বলি নামাজ, হ্যাঁ, নামাজ।
নামাজ তো আরবি ভাষা শব্দ না, ওটাকে তো আমরা সালাত বলি। তাহলে নামাজ কি বাংলা শব্দ নাকি? না, এগুলো ফার্সি ভাষার শব্দ, ইরানের শব্দ। তাহলে সেই শব্দগুলো কি আমাদের বাংলায় আসছে না? কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়াল বাংলা না। তো সেই কথাটাই বলছে যে সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলায় ব্যবহৃত হয়। যেমন এখানে আমি কিছু সংস্কৃত শব্দ এক্সাম্পল লিখে দিছি, যে এইগুলা, হ্যাঁ এইগুলা, বুঝতে পারছো? এগুলো তো ফার্সি শব্দ, ফার্সি বা ফার্সি বলতে ইরানি শব্দ, হ্যাঁ ফরাসি বলতে ফ্রেঞ্চ, এটা ফরাসি না। আর এই যে এইগুলা, যেমন রেস্তোরাঁ, আমরা শুনি না রেস্তোরাঁ, রেস্টুরেন্ট থেকে রেস্তোরাঁ, এইটা ফরাসি শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এবার ধরো হাসপাতাল, এগুলা কি শব্দ? এগুলা ইংরেজি শব্দ, হ্যাঁ আমি লিখে দিলাম বুঝার সুবিধার্থে। এবার এখানে বলছে কি দেখো, ব্যবহৃত হয়, একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষারই বাংলার জননী, মানে মা। কথাটার অর্থ কি বুঝতে পারছো? একদল মনে করতো যে সংস্কৃত ভাষা থেকেই এই বাংলা আসছে, এই বাংলা আসছে, একদল মনে করতো অনেক আগে, তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। বুঝতে পারছো? এবার একটু খেয়াল করো, বাংলা সংস্কৃতের মেয়ে, তাহলে একদল কি মনে করতো যে বাংলা সংস্কৃতের মেয়ে, তার মানে সংস্কৃত হচ্ছে বাংলার মা। এইটা জাস্ট একটু এমসিকিউর জন্য মাথায় রাখবো আমরা। তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি, যেমন আমাদের ক্লাসে একটা দুষ্টু আসছিল না, মিথিলা, ওরে দুষ্টু দুষ্টু, নিজের ক্লাস না করে এই ক্লাস করতেছে, দুষ্টু দুষ্টু, এই তুই বেটা এই ক্লাস দেখে কি পাশ করবি বেটা কলেজে বরস? হ্যাঁ তুই ফেল করবি বেটা, যা তোর ক্লাসে যা। এবার কি বলতেছে দেখো, তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্য রকম হয়ে গেছে, মানে বুঝতেছে, বলতেছে যে সংস্কৃত মায়ের কথা শোনেনি বলে অন্য রকম হয়ে গেছে, মানে সংস্কৃত থেকে বাংলাটা একটু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ একটু কি হয়ে গেছে বলতো? একটু পরিবর্তন হয়েছে। এবার কি বলতেছে? এবার বলতেছে তবে 19 শতকের, 19 শতক বলতে কি বুঝায় জানো? এই যে 1801 থেকে এই 1900 সালের দিকে আরেক দল লোক বলতো, আরেক দল লোক কি বলতো বলতো? বলতো যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের, বলতেছে না, সংস্কৃতের সাথে বাংলার কাছাকাছি কোনো সম্পর্ক নাই, মা মেয়ে সম্পর্ক তো দূরের কথা, দুইটা টোটালি দুই ডাইমেনশনের। বুঝতে পারছো? তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এই ভাষার উৎপত্তি ঘটেনি, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। একদল মনে করতো সংস্কৃত থেকে বের হয়েছে, আরেক দল মনে করতো সংস্কৃত থেকে বের হয়নি। তাহলে কোথা থেকে আসছে বাংলা ভাষাটা? সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। উঁচু শ্রেণী মানে কি জানো? যারা একটু ধনী ছিল না, ধনী, হ্যাঁ এই যে তোমাদের সানি স্যারের মতো ধনী, রাসেল স্যারের মতো ধনী, ফাহাদ স্যারের মতো ধনী, শাওন স্যারের মতো ধনী, আমিনুল স্যারের মতো ধনী, তোমাদের এই পুরা গ্রুপটাতে একমাত্র পুয়ার, মানে আমি পোর বানান যদি লিখতে চাই, হ্যাঁ এতটুক দিলে আমার পোর বানান শেষ হয় না, আমি এত গরিব। আমার পোর বানান যদি আমি লেখা শুরু করি তাহলে ও এর সংখ্যা আমি গুণে শেষ করতে পারি না, আমি এত পোর, আমি এত গরিব। বুঝছো? তাহলে বলতেছে যে সংস্কৃত আমার মতো গরিবের ভাষা ছিল না, ছিল কাদের? ধনী উঁচু শ্রেণী মানুষের লেখার ভাষা। এইটা একটু তোমাদের লাগবে, এই ভাষায় কিন্তু মানুষ কথা বলতো না, কথা বলতো না, এই ভাষায় কিন্তু মানুষ লিখতো খালি, বুঝছো তো? খালি লিখতো, তার কথ্য ছিল না। কথ্য, এটার উচ্চারণ কিন্তু কথ্য না, এটার উচ্চারণ হচ্ছে কথ, কথ্য। কথ্য মানে কি জানো? মানে কথা, এটা কথার ভাষা ছিল না। বুঝছো? ওকে, তো এখন কি বলতেছে দেখো, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। ও আচ্ছা, কথা বলতো মানুষ নানা রকম প্রাকৃত ভাষায়। তাহলে আমরা দেখলাম যে আদিকালে মানুষ কোন ভাষায় কথা বলতো? প্রাকৃত। এখন নানা রকম বলছে না, প্রাকৃত মানে হচ্ছে কথ্য রূপটা বা কথা বলার ভাষা। কিসের ভাষা? কথা বলার, কথা, সরি কলা লিখে ফেলাইছে, আয় হায় রে, এটা কোনো কাম করলাম আমি? আর দেখো, কথা বলার ভাষা। আর সংস্কৃত কি ভাষা ছিল? লেখার ভাষা ছিল। আচ্ছা, প্রাকৃত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা, এইটা তোমাদের কতে আসতে পারে। ওকে, কথার ভাষার নাম কি? প্রাকৃত।
কি তারা বিশ্বাস করতো যে, কি বিশ্বাস করতো দেখো, তারা বিশ্বাস করত যে সংস্কৃত থেকে নয়, মূলত প্রাকৃত থেকেই উদ্ভব ঘটেছে বাংলার। এটা ট্রু, এই কথাটা সত্য। হ্যাঁ, এটার প্রমাণ আমি দেখাতে পারবো, মোটামুটি সত্য আর কি। ক্লিয়ার? এবার দেখো, কিন্তু কি বলতেছে, কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। দেখো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশে বরিশাল্লা মনুরা কেমনে কথা কয় বোঝো না? হ্যাঁ, ওরা তো সুন্দর, খুব সুইট ল্যাঙ্গুয়েজে কথা কয়। তোমরা যদি একটু কুষ্টিয়ার দিকে যাও, খুব সুন্দর ভাষা পাবা, ক্লিয়ার। এবার তোমরা যাবা চিটাগাঙে আর সিলেটে, আগা মাথা কিছু বোঝা যায় না। তাইলে দেখো, এক এক অঞ্চলে ভাষাটা এক এক রকম না, মানুষের কথার ভাষা, লেখার ভাষা তো এই বাংলা ভাষা, ওটা তো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে আমি, ও এটা ক, এটা খ, এটা কলা, এটা কথা, ও এটা তাল, দেখলে বুঝবো না? কিন্তু কথা বলার তো আলাদা আলাদা ভাষা থাকে এক একটা মানুষের, তাই না? এটা তো বুঝছো। যেমন ধরো, তুমি গেছো হচ্ছে পাহাড়ে, তোমার এক প্রিয় বান্ধবী থাকে ওখানে, ধরো তার নাম কি ধরবো, তার নাম ধরলাম ক্যাটরিনা কাপুর ধরলাম, ঠিক আছে? আর তুমি ঋতিক রোশন, নট রওশন, তুমি ঋতিক রোশন, তুমি ওকে গেছো, ওখানে গিয়ে তোমার মনের ভাবটা এক্সপ্রেস করতে চাও। তো তোমার এই ক্যাটরিনা কাপুর তো হচ্ছে বাংলা ভাষা বোঝে না, চাকমা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। তো তুমি যদি তাকে বলো আমি তোমাকে ভালোবাসি, তাহলে তো হবে না, তোমার বলতে হবে মুই তোরে হোসপাং, তাইলে বুঝতে পারবে। তাহলে দেখো, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম না? তাহলে প্রাকৃত যদি মানুষের মুখের কথা হয়, তাহলে মুখের কথা কয় রকম? অনেক রকম হতে পারে। তাহলে এখন বলছে দেখো, কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। টপিক কিন্তু কঠিন, তাই একটু মজা করতে হবে। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে বাংলা উৎপত্তি হয়েছে? এটা কি একদম মাঝখানের দিক থেকে, নিচের দিক থেকে, উপরের দিক থেকে, ডানের দিক থেকে, কোথ থেকে আসছে? কারণ আমরা তো ভারতের পূর্বাংশে, তাই না? আমরা পূর্ববঙ্গ না? তাহলে আমাদের ভাষাটা কোথা থেকে আসছে? এবার একটু দেখো, এবার বলতেছে এই সম্পর্কে প্রথম স্পষ্ট মতামত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন আর কি। হ্যাঁ, এই নামটা একটু মনে রাখবা, যে তিনি প্রথমে একটা ইনফরমেশন দিছিল যে বহু প্রাকৃতের একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত মানে কোত্থেকে আসছে? মগধ নামে একটা জায়গা ছিল, মগধ। হ্যাঁ, মগধ। দেখবা, মগধ যে রাষ্ট্রটা ছিল, এই রাষ্ট্রটা হচ্ছে বিহার, পাটনা, এসব জায়গাটা মিলেছিল। এবং মগধের রাজধানীর নাম ছিল পাটালিপুত্র। এবং সেখানে অনেক রাজা আসছে, সম্রাট অশোকও কিন্তু এদিক থেকেই আসে, আমরা শুনছি। ঠিক আছে? আচ্ছা, মৌর্য সম্রাটের নাম তো শুনছি, সাম্রাজ্যের নাম শুনছি, এই যে এই জায়গাটা, তো ওই জায়গায় মানুষ যেই ভাষায় কথা বলতো ওটাকে বলা হয় মাগধী প্রাকৃত। বুঝতে পারছো? তো অনেকে মনে করে বাংলাটা এখান থেকে আসছে। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে, মানে আমরা তো পূর্বাঞ্চলীয় দিক থেকেই এই বাংলা ভাষাটা জন্ম নেয়, এইটা একটা মতবাদ আমরা পাইছি। তাহলে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি, পাইছি না? এবার একটু দেখো, পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই তোমরা বড় হলে পড়বা, বাংলা ভাষার ব্যাকরণ, অনেক বই আছে তার। আমাদের চোখে স্পষ্ট ধারণা দেয় বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে, যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। গেলাম পিছিয়ে, আবার এগিয়ে গেলাম, পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর আগে যাবা। হ্যাঁ, যখন বাংলায় সুলতানি শাসন আমল চলতেছিল, অলিতে গলিতে টং দোকানে দেখবা আমি বসে আছি, চা খাচ্ছিলাম। আমার বন্ধু বান্ধব ছিল সম্রাট আকবর, তারপর হচ্ছে সম্রাট অশোক, এদের সাথে আমি অনেক টাইম পাস করছি। তোমরা তাদের সাথে যখন কথা বলবা, আমার নাম নিবা, তারা ইনশাল্লাহ আমাকে চিনবে। ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, তাহলে কয়েক হাজার বছর পেছনে আমরা চলে যাই, তারপর আমরা দেখি একটা ভাষার ইতিহাস বের করতে আমাদের কত কষ্ট করা লাগে। ওকে, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে, শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। ধরো স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চল, নর্ডিক যে অঞ্চল, তারপরে হচ্ছে আরও যদি আশেপাশে আমরা যাই, ওই ব্রিটিশ আইলসের দিকে যদি আমরা যাই ধরলাম, হ্যাঁ, আবার ধরো একটু রাশিয়ার দিকে যদি আমরা আগাই, রাশিয়া, টার্কি, এইসব অঞ্চলের ভাষার একটু মিল পাওয়া যায়। যেমন বলতেছে দেখো, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে, শব্দে লক্ষ্য করা যায় কিছু কিছু মিল আছে। হ্যাঁ, স্বাভাবিক, তুমি যদি আশেপাশে থাকো তাহলে স্বাভাবিকভাবে ওর ইনফ্লুয়েন্সে তুমিও ওই ভাষাগুলো ব্যবহার করবা, সো মিল তো থাকবেই, স্বাভাবিক। যেমন দেখবা যে খুলনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে ঝিনাইদহ, তারপর সাতক্ষীরা, মাগুরা, এই ভাষাগুলা একরকম।
আবার দেখবা রাজশাহী, দিনাজপুর, রংপুর ওই দিককার ভাষাগুলো আবার একই রকম, বাংলার মধ্যেই একটু কেমন জানি কথ্যরূপটা। এগুলো ভাষাগুলো যে অঞ্চলে ছিল ও এখন আছে, তার সব থেকে পশ্চিমে ইউরোপ আর সব থেকে পূর্বে ভারত। এই কারণে ইউরোপিয়ান দেশগুলোকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা দেশ। আর আমরা পূর্বে, পূর্বে কি ভারত, বাংলাদেশ। ভাষা তাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে দাবি করে। ভাষা বংশ বা ভাষা পরিবার, এইটা একটু মাথায় রাখো, ভাষা বংশ বা ভাষা পরিবার। এই ব্যাপারটা কেমন, যে সকল অঞ্চলের ভাষাগুলা প্রায় কাছাকাছি, যেমন ধরো আমাদের যদি বলি ইরান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, রাখাইন, এদের ভাষাগুলো একরকম, কাছাকাছি। তো এদেরকে একটা গোত্র ধরা হয়েছে, একটা পরিবার ধরা হয়েছে, ভাষা পরিবার বা ভাষা বংশ। ওকে, ওই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় বলা হয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ, মানে দুইটা নাম, একটা ইন্দো ইউরোপীয় আরেকটা হচ্ছে ভারতীয় ইউরোপীয়, মানে ইন্ডিয়া ইউরোপিয়ান। আচ্ছা, ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। আর্য হচ্ছে একটা জাতির নাম, আরিয়ান্স, তোমরা হয়তো বা নাম শুনছো, এই জাতিটার নাম হচ্ছে আরিয়ান্স, একটা জাতি ছিল, সেই জাতি একটা ভাষায় কথা বলতো। তার মানে প্রথমে আমরা যেটা বুঝলাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, হ্যাঁ, তারপরে আস্তে করে আরিয়ান্সদের ভাষা, তারপর একটু দেখো ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। তো আমরা জানি হিন্দুদের একটা গ্রন্থ আছে ঋগ্বেদ, বেদ আছে, বেদের 4টা খণ্ড আছে, একটা হচ্ছে ঋগ্বেদ, একটা কি সাম, একটা হচ্ছে যজুর্বেদ, আরেকটা জানি কি বেদ আছে, স্বাভাবিকভাবে আমি তো এগুলো এত ভালো জানবো না, তারপরও। তো এই ঋগ্বেদ, হ্যাঁ, প্রথম যে পার্টটা, এই ঋগ্বেদের যেই মন্ত্রগুলোতে এই ভাষাটা দেখা যায়, কারণ এই ভাষায় ঋগ্বেদটা লেখা। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 1000 বছরও আগে, মানে যিশুর জন্ম সালটাকে আমরা 0 ধরি, তারও 1000 বছর আগে, মানে খ্রিস্টাপূর্বাব্দে, খ্রিস্টাপূর্বাব্দ, একটা খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ মানে যিশুর জন্মের পরে, আর খ্রিস্টপূর্বাব্দ মানে যিশুর জন্মের আগে, 1000 বছর আগে। হ্যাঁ, বেদের শ্লোকগুলা, শ্লোক কেমন জানো, শ্লোক হচ্ছে 2 লাইন বিশিষ্ট পঙ্গক্তি, এটাকে শ্লোক বলা হয়। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলোকে মুখস্থ করে রাখতো, হ্যাঁ, ভাষাগুলোকে মুখস্থ করে রাখতো। আমরা যেমন কোরআন শরীফের অনেক আয়াত সূরা মুখস্থ করে রাখি, ওরা বেদেরগুলো মুখস্থ করে রাখতো। শতাব্দীর পর শতাব্দী কেটে যেত, ওকে ফাইন, মুখস্থ থাকতো। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে, সে ভাষাগুলো কি হলো, চেঞ্জ হতে থাকে। আচ্ছা, একজন বলছিলাম বেদ কি, বেদ হচ্ছে প্রাচীন ভারতীয় যেই ধর্মগ্রন্থগুলো আছে না, সেটার একটা সংকলন। বেদের 4টা অংশ আছে, একটাকে বলতেছিলাম ঋগ্বেদ, একটাকে বলতেছিলাম সামবেদ, একটাকে বলতেছিলাম অনেকে বলে আয়ুর্বেদ, ওটার বাংলা উচ্চারণটা হচ্ছে যজুর্বেদ, ঠিক আছে, আর আরেকটা মেবি অথর্ববেদ। এই 4টা অংশ আর কি। তো যাই হোক, তো এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ আর্য জাতিরা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে আর্য ভাষা। তার মানে আমরা বুঝতে পারলাম এখন পর্যন্ত যে বাংলা ভাষা কিভাবে আসতেছে, একটা ভাষা পরিবার আছে, ভাষা পরিবারটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ভিতরে ইরানের ভাষা পড়ে, ভারতের ভাষা পড়ে, ইত্যাদি ভাষাগুলো পড়ে, এগুলা ক্লোজ, একে অপরের সাথে ক্লোজ, ঠিক আছে। সেখান থেকে আমরা দেখলাম যে একটা উইং বের হলো, যেটাকে বলতেছি আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলতেছে কি দেখো, মানুষ দৈনন্দিন মানে সেই ভাষাটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকলো। এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য, দুর্বোধ্য মানে সাধারণ মানুষ এগুলাকে বুঝতে পারতেছিল না, বুঝতেছিল না, হ্যাঁ, একটা সময় মানুষ এই ভাষাটা বুঝতেছে না, কঠিন লাগতেছে তার কাছে। হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। বুঝতে পারছো বৈদিক ভাষা কোন ভাষা? এই যে বেদ গ্রন্থে, এই বেদ গ্রন্থের ভাষাটাকে তখন মানুষ বলা শুরু করলো প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা, এটা বেদে ইউজ করা হয়েছে দেখে তাদেরকে বলা হলো বৈদিক ভাষা, কারণ বেদ লেখা হয়েছে এই ভাষায়। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম ও বিধিবদ্ধ করে একটি মান সম্পন্ন ভাষা সৃষ্টি করেন, এর নামই হলো সংস্কৃত ভাষা। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারলা?
প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সংস্কৃত ভাষা আসলো, এখনো বাংলায় আসেনি আমরা। অর্থাৎ বিধিবদ্ধ, পরিশীলিত, মানে খুব সাজানো, নিয়মবদ্ধ, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। খ্রিস্টপূর্ব বলছে না, তার মানে যিশুর জন্মের 400 বছর আগে, যিশুর জন্মের 400 বছর আগে। কমবে, কমতে কমতে জিরোতে আসবে, তারপর যিশু জন্মাবে, তারপর 1 2 3 করে বর্তমানে 2026-এ আসবো। 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল, মানে এই ভাষার নিয়ম কানুন শৃঙ্খল লেখা হয়েছিল। এবার কি বলতেছে, যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করলো 0 সালটা, তার 1 বছর হলে 1 হবে। জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টা স্তর। তাইলে এই যে ইন্ডিয়ান আরিয়ান্সের আমরা 3টা আবার আলাদা আলাদা স্তর দেখতেছি। কি কি দেখো, প্রথম স্তরটির নাম হচ্ছে বৈদিক বা সংস্কৃত, এই যে বেদ লেখা হয়েছে যেটা দিয়ে। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এই ভাষার কাল। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো এই 0, এদিকে 1 2 3, এদিকে ধরো 1 2 3 4, মানে যীশু খ্রিস্টের আগে সময়টা এটা খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করলো তখন খ্রিস্ট মানে খ্রিস্টাব্দ এদিকে যাবে আর কি। মানে যিশুর জন্মেরও 1200 সাল থেকে 800 সাল আগ পর্যন্ত এই ভাষার কাল। কোন ভাষার? এই যে ভারতীয় আর্যের যে প্রথম স্তর, যেটাকে আমরা বৈদিক সংস্কৃত বলতেছি। তারপর পাওয়া যায় সংস্কৃত। তারপর কি পাওয়া গেল? সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে, মানে এই যে 800 পর্যন্ত লিমিটটা ছিল না, 1200 থেকে 800 সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে। এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ, তার নাম পানিনি, তার নাম কি? পানিনি। এবং এই বানানটা ইম্পর্টেন্ট, এটা ইন্টারমিডিয়েটও ইম্পর্টেন্ট, হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনটা? বৈদিক, বেদের ল্যাঙ্গুয়েজটা, এবং সংস্কৃত, বেদের থেকে একটু পরিবর্তিত হয়ে পরিশীলিত হয়ে যেটা বিধিবদ্ধ হয়েছে। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মানে বুঝতে পারছো, প্রাচীনকালটা শেষ হয়ে গেল, মধ্যযুগ, আধুনিক যুগের আগে যে মধ্যযুগটা, সেটাকে আমরা বলতে লাগলাম মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটি খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 খ্রিস্টাব্দ, এবার মানে যিশুর জন্মের 450 বছর আগ থেকে যিশুর জন্মের 100 বছর পর পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ। অপভ্রংশ মানে কি? যা খুব বিকৃত হয়ে গেছে। ভ্রংশ কথাটার অর্থ হচ্ছে যা চেঞ্জ হয়েছে। এই ভাষাগুলা যেগুলো একটু আগে পড়লাম, সেগুলো চেঞ্জ হতে হতে তাদের অপভ্রংশ। অপভ্রংশ মানে কি? এগুলা চেঞ্জ হওয়ার পর যতটুকু অবশিষ্ট আছে, হ্যাঁ, বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপত্তি হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি। আলটিমেটলি আমরা যদি একটু 9-10-এর বইটা দেখে একটু তোমাদেরকে বুঝাই, তাহলে তোমরা খুব ইজিলি ধরতে পারবা। দেখো এই বাংলা ভাষাটা আসছে কিভাবে। ইন্দো ইউরোপীয় ভাষা ছিল একটা, হ্যাঁ আমরা জানি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার ছিল একটা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে ইন্দো ইরানীয় ভাষা পরিবার হইল, মানে ভাষা হইল, তারপর ভারতীয় আর্য হলো। ভারতীয় আর্য এবং সংস্কৃত হওয়ার পরে প্রাকৃত হয়ে বর্তমানে বাংলা আসলো। এই প্রাকৃত থেকে এই বাংলার মধ্যে যে গ্যাপটা, এটাও প্রায় আনুমানিক 1000 বছর আগে, 1000 বছরের একটা গ্যাপ আছে। এরপর শুধু যে বাংলা তা না, বাংলা আসলো, পাঞ্জাবি আসলো, হিন্দি আসলো, গুজরাটি আসলো, এগুলার আদি গোত্র সেম। এবার বলতেছে দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী, মাগধ মানে হচ্ছে এই মগধ, হ্যাঁ এই মগধ রাজ্য, হ্যাঁ এই রাজ্যের মানুষেরা যে ভাষায় কথা বলতো সেটার অপভ্রংশ, অর্থাৎ সেটার পরিবর্তিত যে রূপটা, পরিবর্তিত যেই রূপটা, সেখান থেকেই বাংলা ভাষা আসছে। আর আসামি মানে আসামের ল্যাঙ্গুয়েজ, এবং ওড়িয়া মানে উড়িষ্যার ল্যাঙ্গুয়েজ, মানে এই পূর্ব মাগধী থেকেই বাংলা, আসামের ভাষা এবং ওড়িয়ার ভাষা। তোমরা দেখবা আসাম এবং ওড়িয়ার সাথে, উড়িষ্যার ভাষার সাথে বাংলার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, মানে কাছাকাছি এরা। এবার বলতেছে তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে আসামি এবং ওড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সাথে, কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের 2টি শাখা থেকে। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী এবং ভোজপুরিয়া।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলছেন, তিনি একটি প্রাকৃতের নাম বলেন, সেটা হচ্ছে গৌরী প্রাকৃত। গৌরী প্রাকৃত কোনটা জানো? গৌরী প্রাকৃতটা হচ্ছে কলকাতার মুর্শিদাবাদ, মানে গৌর অঞ্চল, যেটা কলকাতার মুর্শিদাবাদ, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ অঞ্চল, হ্যাঁ এটা তো কাছাকাছি। এই অঞ্চলের মানুষ যে প্রাকৃত ভাষায় কথা বলতো এটা হচ্ছে গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলার। তার মানে আমরা এখন যদি সামারি করি, আমরা দেখব ইন্দো ইউরোপীয় থেকে এই ভাষা পরিবার থেকে একটা ভাষা আসলো, ভারতীয় আর্য। ভারতীয় আর্যটা একটু পরিবর্তিত হয়ে গেল, সেই পরিবর্তিত হয়ে এটা সংস্কৃত হলো। এই সংস্কৃত থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রাকৃত ভাষা আসলো। সেই প্রাকৃত ভাষাগুলা থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলল যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষাটা আসছে। শুধু বাংলা না, বাংলা, আসাম এবং উড়িষ্যা এই ভাষাগুলো আসছে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলল না, যে গৌড় অঞ্চল যেটা ছিল সেই গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটছে। ডান। এটা কি কঠিন? হ্যাঁ এটা কি কঠিন? লেখো ডান, লেখো ডান। বুঝছো? ডান। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং সাথে সাথে অবশ্যই এগুলা কিন্তু পড়ে রাখবা। যেমন দেখো, শ্লোক হচ্ছে সংস্কৃত ভাষার রচিত 2 পঙ্গুক্তির কবিতা। ভাষাতাত্ত্বিক মানে ভাষা বিজ্ঞানী, দুর্বোধ্য মানে যা বোঝা কঠিন, বিধিবদ্ধভাবে নিয়ম দ্বারা শাসিত, ঘনিষ্ঠ মানে নিকট, উদ্ভব মানে হচ্ছে উৎপন্ন, উৎপত্তি মানে সূচনা, উদ্ভব মানে সূচনা। মাগধী প্রাকৃত মানে মগধ অঞ্চলে প্রচলিত সেকালে মানুষের কথা। গৌরী প্রাকৃত মানে গৌড় অঞ্চলের ভাষা। অপভ্রংশ মানে মুখের ভাষা পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার শেষ স্তর। বোঝা গেল? ক্লিয়ার?